শুরু করছি প্রেম বসন্ত সিজন 2। লেখনীতে হামিদা আক্তার, ইভা হায়াত। পর্ব সংখ্যা 19। রাত হয়ে এসেছে তখন। ছোট্ট নববধূর পাশে বসে আছে অর্ণ। খানিকক্ষণ আগে বাড়ি থেকে বের হয়েছেন কুদ্দুস কাজী। অর্ণ এবং কায়নাতের বিয়ে পড়িয়ে তারপরেই বের হয়েছেন তিনি। অর্ণের চোখমুখ শক্ত। বাচ্চা একটা মেয়ের সাথে জোর করে বিয়ে দেওয়া হলো তাকে। আজকের চৌধুরী কায়নাতকে দেখানোর জন্যই অর্ণকে ডেকেছিলেন গ্রামে। অর্ণ গুণাক্ষরেও টের পায়নি দাদার চালাকি। বাচ্চা একটা মেয়ের সাথে বিয়ে তার ভবিষ্যৎ গড়াতে চেয়েছেন। সে আশ্চর্য না হয়ে পারেনি। পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন কেন বাড়ির আরো ছেলে থাকতে তার সাথে বাচ্চা একটা মেয়ের বিয়ে দেওয়া হলো। ছোট্ট কায়নাত ঠান্ডায় থরথর করে কাঁপছে। শরীর গুটিয়ে নিয়েছে অর্ণের বুকে। বাইরের বৃষ্টির তীব্রতা বেড়েছে আগের থেকেও বেশি। অর্ণ কিছুটা নড়ে চড়ে বসলো। বুকের ভেতর নিঃশ্বাস ফেলে নিঃশব্দের মতো ঘুমিয়ে আছে কায়নাত। শাড়ির আঁচল ভিজে গিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে তার গায়ে। বৃষ্টির শব্দে ঘরটা যেন আরো শূন্য, আরো ভারী হয়ে উঠেছে। অর্ণের দৃষ্টি গম্ভীর হয়ে কায়নাতের গোলাপি নাকের ডগায় স্থির হলো। এই মেয়েটা কি আদৌ জানে আজ তার জীবনে কি ঘটল? বিয়ে একটা পূর্ণাঙ্গ শব্দ, যার বোঝা সে নিজেও কখনো বুঝতে পারবে কিনা সন্দেহ। অর্ণ ধীরে, খুব ধীরে কায়নাতের ঘাড়ে পড়ে থাকা ভেজা আঁচলটা সরিয়ে দিল। তার কণ্ঠে কোনো কোমলতা নেই, কিন্তু ভেতরের কোথাও এক অচেনা টান তৈরি হচ্ছে, যা সে স্বীকার করতে চায় না। বাইরে বজ্রপাত হলো। কায়নাত ভয়ে কুঁকড়ে উঠল। অচেতন স্বরে গুঙিয়ে উঠল। তারপর আবার শক্ত করে আঁকড়ে ধরল অর্ণের জামার বর্ডার, যেন সেই তার নিরাপত্তা। অর্ণ চোখ বন্ধ করে মাথা পেছনে ঠেকালো। বাচ্চা। এক নিঃশ্বাসে উচ্চারিত শব্দ। বিরক্তি আছে, অভিমান আছে, আবার অদ্ভুত এক দায়বদ্ধতাও লুকিয়ে আছে। নিমিষের জন্য মনে হলো এই হাত পা কাঁপা, ভিজে গোফ লাগা ছোট নববধূর জন্য আজ সে পৃথিবীর কাছে দায়ী হয়ে গেছে। হঠাৎ বারান্দার দরজা টুপটাপ বৃষ্টির জলের শব্দে কায়নাত সামান্য নড়ল। ঠোঁট শুকনো, গলাটা কাঁপছে। অর্ণ ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। মেয়েটা কবুল বলার সময় খিলখিল করে হাসছিল। তার লাট সাহেব তাকে বিয়ে করছে বলে কি খুশিটাই না হয়েছিল। কিন্তু মেয়েটা কি আদৌ জানতো তার সদ্য কবুল করা স্বামী তার হাত ছেড়ে চলে যাবে, তাকে ছেড়ে এতটাই দূরে যাবে যে সে তার স্বামীর মুখটাও মনে রাখতে পারবে না কয়েক বছর পর। ঠিক এমনটাই ঘটেছিল ছোট্ট কিশোরীর সাথে। অর্ণ সেদিন বিয়ে অস্বীকার করেছিল, বউ অস্বীকার করেছিল। ছোট্ট এক মেয়েকে নিয়ে সংসার করা তার পক্ষে সম্ভব নয়। সে বারণ করেছিল পরিবারের কাউকে বিয়ের কথা না জানাতে। কায়নাতের সকল খরচ বহনের দায়িত্ব নিয়েছিল সে। ছোট্ট কায়নাত প্রথম কয়েকদিন স্বামীর জন্য কান্নাকাটি করলেও ধীরে ধীরে মুছে যেতে থাকে সেই মধুময় স্মৃতি। দিন গেল, মাস গেল, ধীরে ধীরে বছরও পেরিয়ে গেল। কিশোরী এখন সপ্তদশী কিশোরী কন্যা। আজ 7টা বছর পর কায়নাত তার স্বামীর সামনে বসে আছে। এই লোকটা একটা সময় তাকে ছেড়ে চলে এসেছিল। আজ হয়তো সবাই বিয়ের কথা জেনেছে বলে বাধ্য হয়ে কায়নাতকে নিজের বাড়ি নিয়ে এসেছে। একটা সময় এই মানুষটাকে সে চিৎকার করে আমার লাট সাহেব বলে ডাকত। তার এসব কিছুই মনে নেই। প্রথম দেখায় স্বামীকে চিনতে না পেরে দেবরকে নিজের স্বামী ভেবেছিল। কি লজ্জা, কি লজ্জা! আজ সে প্রেমের সামনে যেতে পারে না লজ্জায়। অর্ণ ডাইনিং টেবিলে বসে আছে। সকালের খাবার খাচ্ছে সে। কায়নাত আর চোখে সেদিকে একবার তাকালো। মেয়েটার মনে অভিমান লুকিয়ে আছে পাহাড় সমান। আজ হঠাৎ করে মনে হয়েছে অর্ণ তার খোঁজ খবর নেয়নি এই 7 বছরে। একটা বড় খবর নিয়ে জানতে চায়নি তার বিয়ে করা ছোট্ট বউ আদৌ ভালো আছে কিনা। কেন জানতে চায়নি সে? আজও কি এই বিয়েটা অস্বীকার করে সে? ছোট্ট আদির স্কুল থেকে আজ কল এসেছে। শেহরকে কল করে জানিয়েছেন স্কুলে উপস্থিত থাকতে। বাড়ির কেউ এই খবর জানেন না। নুসরাত খাবার খাইয়ে দিচ্ছে ছেলেকে। অর্ণ ঘড়িতে সময় দেখে নিল। সে আজ বনানী যাবে কিছু দরকারে। কয়েকদিনের মধ্যে ঢাকার বাইরে যাবে ব্যবসার কাজে। আজ সেই বিষয়ে হয়তো একটা মিটিং বসবে। সে উঠে দাঁড়ালো। অর্ণ উঠে দাঁড়াতেই কায়নাতের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। একবার তার দিকে তাকালো না লোকটা। দরজার কাছে পৌঁছে অর্ণ বলল, আমি বের হচ্ছি। নুয়ে থাকা গলায় কায়নাত জিজ্ঞাসা করল,
আজ ফিরবেন তো? তার কণ্ঠটা যেন ভাঙাবাসির মতো, হতাশ, লজ্জায় মোড়া, আবার খানিকটা অভিমানও আছে। অর্ণ থামল, কিন্তু ফিরে তাকালো না, শুধু ঠান্ডা গম্ভীর গলায় বলল, ফিরে আসলে বুঝবে। শব্দগুলো ছিল না কঠোর, কিন্তু অদ্ভুত দূরত্বে মিশেছিল, যেন এই সম্পর্কটা তার নিয়তি, তার পছন্দ নয়। কায়নাত নিচে তাকালো, মনে হচ্ছে একটু পরেই কেঁদে ফেলবে, কিন্তু সে কান্না চেপে রাখলো। আজ বাড়ির সবাই জানে সে অর্ণ চৌধুরীর বউ। তবে অর্ণের চোখে সে কি সত্যিই বউ, নাকি 7 বছর আগে সে ভুলের বোঝা? অর্ণ বেরিয়ে গেল, বাড়িটা আরো দূরত্বময় হয়ে গেল। মেয়েটা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলল। অর্ণ চৌধুরীকে বোঝার মতো ক্ষমতা তার এখনো হয়নি। সকাল 10টার সময় আদি স্কুলে উপস্থিত হয়েছে শেহেরও স্বার্থ বসে আছে প্রিন্সিপালের রুমে। আদি শেহেরের পাশে দাঁড়িয়ে মুখ গোমড়া বানিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সামনে প্রিন্সিপাল, ভীষণ মোটা লোকটা, চোখে ইয়া বড় একটা চশমা পরেছেন তিনি। সাত গম্ভীর হয়ে কপাল কুঁচকে প্রিন্সিপালের কাহিনী দেখছেন। খানিকক্ষণ পর শের হালকা গলা কেসে বলল, আদিত্য কি কি করেছে স্যার? কোনো অন্যায় হয়েছে তার দ্বারা? প্রিন্সিপাল গম্ভীর চোখে আদিকে দেখলেন, বললেন, আপনি আদির বাবা, রাইট? শের খুক খুক করে কেসে উঠল, বলল, জি। আপনার ছেলের বয়সের তুলনায় একটু বেশিই দুষ্টু। সে স্কুলে এসে ছোট ছোট বাচ্চাদের আজেবাজে কথা শেখায়। অলরেডি কয়েকজন স্টুডেন্টের গার্ডিয়ান এসে কমপ্লেন করে গেছেন। সাথে নাকমুখ কুচকে বলল, বললেই হলো, আমরা আমাদের ছেলেকে ওসব আজেবাজে কথা শেখাইনি। আদি ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, তুমি ঠিক কথা বলেছ মা। উপস্থিত তিনজনই চমকে উঠল আদির কথা শুনে। প্রিন্সিপাল কপাল কুচকে আরো ভাঁজ গাঢ় করে বললেন, হোয়াট, আপনাকে এসে মা ডাকছে কেন? সাথে চোখ পাকিয়ে আদির দিকে তাকালো। আদি মুখ বাঁকালো। শের আদির এক হাত চেপে ধরে ক্ষমা চেয়ে বলল, মাফ করবেন স্যার, আমি বুঝতে পেরেছি আমার ছেলের জন্য আপনাদের হয়রানি হয়েছে। আপনার ছেলেকে বোঝান, এমন ভাবে চলতে থাকলে আমি তাকে এই স্কুল থেকে টিসি দিতে বাধ্য হব। স্বার্থ গম্ভীর মুখে চেয়ার সোজা হয়ে বসলো, বলল, স্যার, আপনি টিসি দিলেও আমরা ওকে এই স্কুল থেকে নিয়ে যাব। শের ধাক্কা মারল স্বার্থকে, চুপ থাক তুই, আর একটা কথাও বলবি না। আদি দুষ্টু দুষ্টু চোখে তাকালো দুজনের দিকে, পিস করে বলল, বাবা মা আমার বিরুদ্ধে সবাই মিথ্যা বলে। শের গলা চড়িয়ে বলল, একটা মারবো কানের নিচে, বাদরামি করছো কেন? প্রিন্সিপাল চমকে উঠলেন, আপনারা দম্পতি? শেহের মাথায় হাত দিল, না স্যার, আমরা দম্পতি না, এটা ভুল বোঝাবুঝি। স্বার্থ আগেই বলে উঠল, আমি ওর ওয়াইফ, আমার পেটে ওর বাচ্চা আছে। রুমটা নিস্তব্ধ। প্রিন্সিপালের চোখের চশমা নাকের ডগা থেকে প্রায় পড়ে যাচ্ছিল। শেহের দাঁত চেপে বলল, আমি তোর কি? আমার হাজবেন্ড। তুই জামাই না মানলেও আমার কি দোষ? আমি তো সামাজিক স্বীকৃতি চাই। চুপ চুপ চুপ। শেহের এত জোরে বলল যে পাশে দাঁড়িয়ে থাকা আদি পর্যন্ত চমকে উঠল। প্রিন্সিপাল টেবিলের উপর হাত চাপড়ে রেগে বললেন, এটা স্কুল, নাটকের স্টেজ না। আপনারা কি বুঝতে পারছেন না আপনাদের জন্য পুরো অফিস ডিস্টার্ব হচ্ছে? শের দ্রুত বলল, মাফ করবেন স্যার, দয়া করে রাগ করবেন না, আমরা এখনই যাচ্ছি। স্বার্থ দাঁড়াতে গিয়ে আবারও বলে উঠল, স্যার প্লিজ টিসি দিয়ে দিন আমাদের শেহের আর সহ্য করতে পারলো না। স্বার্থর কথা শেষ হওয়ার আগে কলার চেপে টেনে বের করতে লাগলো। আদি ছোট্ট শরীর নিয়ে দৌড়াতে দৌড়াতে দাঁতের পেছনে গেল। প্রিন্সিপাল হা করে তাকিয়ে রইলেন। এরা কি মানুষ নাকি চিড়িয়াখানার বাদর? তিনি ভেবেই ফেললেন আদিকে আর এই স্কুলে রাখবেন না। স্বার্থ স্কুলের বাইরে এসে দাঁড়াতে শেহের তাকে ধাক্কা দিল, তুই কি পাগল? প্রিন্সিপালের সামনে এসব কি বলে এলি? স্বার্থ রাগে ঠোঁট চাপলো। আদি আমাকে মা ডাকলো কেন? এত বড় অপমান। আদি শান্ত গলায় বলল, তুমি তো মাই। চুপ কর। দুইজন একসঙ্গে চিৎকার করলো। আদি হতাশ মুখে বলল, ঠিক আছে, আর ডাকবো না মা। আদিকে নিয়ে ওরা অর্ণের অফিসে এলো। অর্ণ খানিকক্ষণ আগেই বনানী থেকে ফিরেছে। ফিরতে ওদের সাথে দেখা। আদিকে ওদের সাথে দেখে কপালে গাঢ় ভাঁজ ফেলল। আদি মন খারাপ করে শেহরের বুকে শুয়ে আছে সোফায়। অর্ণ কপাল কুঁচকে বলল, বাদর আজ এত চুপ কেন? আদি না এই সময় স্কুলে থাকে, ওকে অফিসে কেন নিয়ে এসেছিস? সাথে শুকনো ঢোক গিলল। সে তো আদিকে স্কুল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে এসেছে। এখন যদি এসব কাণ্ডর কথা অন্যর কানে যায় তাহলে কি হবে? সে প্যান্ট চেপে ধরে হঠাৎ করে উঠে দাঁড়ালো।
দরজার নিকটে গিয়ে অস্থির গলায় বলল, তোর অফিসের ওয়াশরুম ভীষণ নোংরা সোনা, আমি বাড়ি যাচ্ছি, ভীষণ চাপ পেয়েছে। সাথ এক প্রকার দৌড়ে বের হলো। শেহরের শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল আতঙ্কে। ঘটে যাওয়া কাহিনী সে অর্ণকে বলতে পারবে না। আদি শেহরের কোল থেকে নেমে অর্ণের কাছে গেল। অর্ণ নিজের চেয়ারে বসেছিল। আদির নিকটে এগিয়ে আসতে সে হাত বাড়িয়ে টেবিলের উপর বসালো তাকে। আদি ঠোঁট উল্টে মিনমিন করে বলল, মামু, বাড়ি যাবে কখন? অর্ণ বলল, একটু পরেই যাব। ওরা অফিস থেকে বের হলো দুপুরের দিকে। বাড়ি ফিরতে নুসরাত আগ দুর্গা বসিয়েছে ছেলের গায়ে। স্কুল থেকে প্রিন্সিপাল কল করে তাকে সব জানিয়েছে। আদি গলা ফাটিয়ে কাঁদছে, যদিও সেটা নাটকে কান্না। শেহর এগিয়ে এসে নুসরাতের থেকে আদিকে সরিয়ে নিল। নুসরাত যেন ভীষণ রেগে আছে। সে চোখ রাঙিয়ে শেহরের দিকে তাকালো, বলল, তোমরা কেন গিয়েছিলে স্কুলে? জানো স্যার কত কথা শুনিয়েছেন আমায়? তোমরা সবাই মিলে আমার ছেলেটার মাথা খাচ্ছ। সে নুসরাতের কথা পাত্তা দিল না। অন্য উপরে উঠে গেছে। বাড়ি ফেরার পরে ড্রয়িং রুমে তখন কায়নাত, নিশা, নিধি উপস্থিত। কায়নাতরা সোফায় বসে বসে ওদের ঝগড়া দেখছে। সে শান্ত গলায় বলল, চিৎকার করছো কেন রাত? ভুল কিছু করেছি আমি? করনি বলছো? কি করেছি? তুমি আদির বাবা, আমার হাজবেন্ড তুমি। থমথমে হয়ে গেল চারপাশ। সে ঠোঁট কামে নুসরাতের রাগান্বিত আনন্দ দেখছে। নুসরাত কিছু মুহূর্তে পার হতে নিজের কথায় হতবুদ্ধি হলো। আদি চোখ উঁচিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা বিয়ে করে ফেলো মা, চলো তোমাদের বিয়ে করিয়ে দিই। নুসরাত ধমকে উঠল ছেলেকে, কে শেখায় তোমাকে এসব? কতবার বলেছি দুষ্টুমি করবে না। আমি দুষ্টুমি কোথায় করলাম? শেহর ভাই তো ভালো ছেলে। নুসরাত দাঁত চাপলো। শেহরের পরিস্থিতি বুঝে আদিকে নিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। শোনো রাত পাখি, রেগে গেলে তোমার বাচ্চাদের মতো লাগে। এত রেগে আছো কেন? বাবার পরিচয় দিয়েছি, তার মানে এই নয় যে আমি আদির বাবা। নুসরাত রেগে সেখান থেকে প্রস্থান করলো। সে আর কথা বাড়াতে পারছে না। নিশা এতক্ষণ বোনের রাগ দেখে নিজেকে গুটিয়ে রেখেছিল। সে কিছু বলতে গেলে আপু ধরে কানের নিচে বসাতো। শেহর কায়নাতকে বলল আদিকে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিতে। কায়নাত মাথা নাড়িয়ে আদিকে সাথে করে উপরে উঠে গেল। নিশা শেহরকে টেনে ধরে নিজের পাশে বসালো। শেহর জানে নিশা এখন কি জিজ্ঞাসা করবে। তোমার বন্ধু কই? সে কেন আসে না? ওকে দিয়ে তোর কাজ কি? নাটক কম করবে শেহর ভাই, বলো না সে কোথায়? বাড়িতেই আছে। আমায় নিয়ে যাবে তোমার সাথে? কেন? একটু দেখা করতে যাব। পাশ থেকে নিধি নাক ছিটকে বলল, বেহায়া প্রেমিকা, তুই পিছু পিছু না ঘুরে স্বার্থ ভাইকে তোর পেছনে ঘোরা, বলো দেখটা। শেহর হেসে ফেলল। যে পুরুষ আঠার মতো লেগে আছে তাকে আবার পেছনে লাগানো যায়? শেহর উঠে দাঁড়ালো। নিশার কপালে গাঁটটা মেরে বলল, চল তোকে তোর আশিকের কাছে নিয়ে যাই। কায়নাত আদিকে তখন অন্যের ঘরে নিয়ে এসেছিল। আদি তার মায়ের ঘরে যাবে না মানে যাবেই না। ছেলেটা একটু হলেও মাকে ভীষণ ভয় পায়। এখন ঘরে গেলে দরজা বন্ধ করে ইচ্ছা মতো মারবে। কেউ আটকাতে গেলে তাকেও ধরে মারতে পারে, কোনো সন্দেহ নেই। অন্য শুধু ট্রাউজার পরে ঘরের মধ্যখানে দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে, মুখের ভাবভঙ্গি ভীষণ গম্ভীর। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আদি অনেক তোয়ালে নিজের কোমরে গুজেছে। কায়নাত তাকে গোসল করিয়ে দিয়ে বিছানার উপর দাঁড় করিয়েছে। পেছন থেকে অর্ণ আদির দিকে গম্ভীর চোখে তাক করেছে। তো অন্যদিকে আদি মুখ কালো করে মামুর গম্ভীর মুখ দেখছে। কায়নাত আদিকে ফ্রেশ করিয়ে দিতে হিমশিম খেয়েছে এতক্ষণ। বাচ্চাটা খুব জ্বালায়। সে নিজের শাড়ির আঁচল টেনে আদির মাথা মুছিয়ে দিতে দিতে বলল, তোমার মামুরা তো তোমার মতো এত বাদর নয়, তুমি এমন বাদর হলে কি করে? আদি গম্ভীর গলায় বলল, ইউ স্টুপিড, বাদর কাকে বলছো? কায়নাত আশ্চর্য হলো। আঁচল ছেড়ে কোমরে হাত দিয়ে রাগ নিয়ে বলল, ফাজিল ছেলে, কাকে স্টুপিড বলছো? আমি তোমার মামি হই। সে তো আমার মামুও তোমাকে বকে। তোমার মামা আমার জামাই হয়। তুমিও তো আমার ভাবি হও, আবার বাদরামি করছো। পেছন থেকে অর্ণ এগিয়ে এলো ওদের নিকট। হঠাৎ হাত বাড়িয়ে ঝুঁকে এলো কায়নাতের দেহের কাছে। মেয়েটার কোমরে গুজে রাখা আঁচল টেনে বের করতে চমকে উঠল কায়নাত। হঠাৎ অর্ণ মাথা ঝুঁকিয়ে মেয়েটার ভেজা আঁচল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলল, তোমাদের নাটক শেষ করো। অর্ণের ছোঁয়া সে হাতের স্পর্শ যেন এখনো কোমরে লেপ্টে আছে। শরীর শিরশির করছে মেয়েটার। লাজে নিয়ে এলো তৎক্ষণাৎ। অর্ণ মাথা মুছে সোজা হয়ে দাঁড়ালো। খালি গায়ে কায়নাতের সামনে তখন সুটাম দেহের অর্ণ দাঁড়িয়ে আছে। ফর্সা বুকখানা উকি দিচ্ছিল পিটপিট করে।
তার বেহায়া চোখ সরল না, তবু অন্য চোখ ছোট ছোট করে ফেললো। এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম? কায়নাত হকচকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আপনার বয়স কত? 32। ইয়া আল্লাহ, আপনি দেখি বুড়ো হয়ে গেছেন। এখন যদি আমার বাচ্চা হয় তাহলে তো সবাই বলবে বুড়ো বয়সে অল্প বয়সী সুন্দরী বউ বিয়ে করেছ অর্ণ, আর বাচ্চা নিয়েছে বুড়ো হওয়ার পর। আমি কি বলেছি আমার বাচ্চা লাগবে? আপনার বলতে হবে কেন? এখন বাচ্চা না নিলে আমার বাচ্চা কাছে একটা বুড়ো বাপ পাবে। মা হয়ে আমি কিভাবে তাদের কষ্ট সহ্য করবো বলুন তো? ইডিয়েট, কি যা তা বলছো? যা বলেছি ঠিক বলেছি। আপনিই বলুন, আপনি বুড়ো হয়ে যাচ্ছেন না? আমাদের উচিত তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নেওয়া।